আজকে টপিক হচ্ছে এটা আমাদের মাস এর এনার্জি অ্যানালাইসিস অফ কন্ট্রোল ভলিউমস। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। স্যার একটা কথা স্যার, গত ক্লাসটা স্যার রেকর্ডিং দেওয়াতে আমাদের খুব ইফেক্টিভ হয়েছিল, আজকেটাও যদি স্যার রেকর্ড করতেন স্যার উপকার হতো স্যার। সমস্যা নেই, রেকর্ড করবো না। সমস্যা হচ্ছে রেকর্ড করলে মানে কয়েকজন ফ্রেন্ড বললো আর কি ওদের নাকি সমস্যাটা হয়েছে বা হচ্ছে, সেটা হচ্ছে আমরা তো মনে করো জুনিয়র, মানে জুনিয়র বলতে আমরা অনেক কিছু নিজেরাও শিখতেছি, অনেক নিজেরা পড়তেছি, আমাদের মাস্টার্স পিএইচডিও নাই। তো আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চ দিয়ে, মানে আমরা বলতে আমাদের মোটামুটি যারা মাস্টার্স পিএইচডি নাই বা আমরা জুনিয়র আছে, যারা 3 বছর 2 বছর হচ্ছে জয়েন করছি, এবং আমরা দেখা গেছে আমি তোমাদের এই কোর্সটা পড়াচ্ছি, পরে আবার দেখা গেছে এই কোর্সটা তোমাদের অন্য কোর্স পড়াচ্ছি, এরকম হয়ে যায়। তো সেই হেতু অনেকে হচ্ছে যখন বলার সময় অনেক কিছু মিসিং হইতে পারে, বা বলা হয় কি স্লিপ অফ টাং বলা হয় আর কি, যেটা মানে মুখ ফসকে কোনো কিছু বের হয়ে গেল যেটা হচ্ছে অবাঞ্ছনীয়, বলা ঠিক না, বা হচ্ছে কোনো কিছুর ব্যাখ্যাটা সে ঠিক মতো করতে পারলো না, ভুল কিছু বলে ফেলছে, এরকম হয়। পরে স্টুডেন্ট কেটা নিয়ে নাকি অনেক কোনটি হবে নাকি ট্রল বানাইছে আর কি, ঝামেলা হয়। রেকর্ড দিয়ে একটা এভিডেন্স থাকে, তার উপর একটা প্রেশার, এবং হচ্ছে মানে ভুল বলতে পারে স্টুডেন্ট কেটা নিতে নারাজ আর কি, তাদের ইচ্ছা আছে কোন রকম স্যারের ভুলটা ধরি এবং এটাকে পাবলিশ করি, সোশ্যালি ভাবে পাবলিশ করি, এটা সবার সামনে এক্সপ্রেস করলে নিজের ডিমান্ডটা বাড়লো, আর টিচারটা একটা মানে হয়রানির শিকার আর কি, অপমানবোধক। কারণ স্টুডেন্টকে কিছু বললে স্টুডেন্টের গায়ে লাগবে না স্বাভাবিক, কিন্তু এই মুহূর্তে একজন টিচারকে, সেই যাই হোক মানুষ যেমনই হোক, দামটা কিন্তু টিচার এই জন্য তার হচ্ছে পজিশন নিয়ে হচ্ছে মজা করে আর কি, স্টুডেন্ট ট্রল বানাচ্ছে আর কি। তো এটা নিয়ে কয়েকদিন ফ্রেন্ডটাকে শুনলাম রেকর্ড করতেছে না, তোমার যতবার ইচ্ছা আমি তোমাদেরকে ক্লাসে বোঝাবো, রেকর্ড আর দিবে না জীবনে, ওই স্টুডেন্ট বিয়ে ভাবে করছে। তো আমি হচ্ছে আমার সাথে সমস্যা হয় নাই, আমি এখন পর্যন্ত রেকর্ড দিচ্ছি, আমি এক ক্লাসের রেকর্ডে মিস করি নাই আর কি। তো সেই যে আমি রেকর্ড করবো, তোমাদের রেকর্ডিংও দিব, কিন্তু সাবধান আর কি, আমি ভুল তোমারও আছে আমারও আছে স্বাভাবিক। তো বলতে গেলে কোনো জিনিসের সমস্যা মনে হয় তাহলে হচ্ছে ওই যে মজা করার চিন্তা না করে পরে ক্লাসে শিখার জন্য হলে আমাকে পরে ক্লাসে বললো, কোনো কিছুর অবাঞ্ছনীয় হলে আর কি, এটা সবার কাছে বোঝা উচিত এই বয়সে আর কি। কিন্তু কোনটি আমি করতে যাই না, এগুলো আসলে খুব খারাপ জিনিস। একটা মানুষকে তোমাকে যখন 1-1.5 ঘন্টা এক জায়গায় কথা বলতে দিব, তুমি 1 ঘন্টা কথা বলো কিছু স্টুডেন্টের সামনে, তুমি যতই হোক প্রথম তোমার হচ্ছে কি যেমন এমন একটা মানে দুর্বলতা কাজ করবে স্বাভাবিক। তো তোমার এই ক্ষেত্রে কিছু বলতে গিয়ে এটা বলতে গিয়ে আরেকটা চলে আসতে পারে, বা একটা বলবে, বা কোনো কিছু জানা না থাকলে ব্যাখ্যা দেওয়ার সময় অনেক সময় এদিক সেদিক হতে পারে। এটা সামান্য একটুখানি মনে করো কত 100-র মধ্যে কত পার্সেন্ট হিসেবে করো 5% বা 2%, 100-র মধ্যে 1% বা 2% তারা কোনো কিছু ভুল হইলো, এই 1% তোমরা 99% দেখো না, 1% দেখবা, সেটা নিয়ে ট্রল করে নাকি ঝামেলা করে। তো আর কি একটু সাবধান থাকো, আমি রেকর্ড করতে দিই, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের আজকে ক্লাসটা হবে মাস এন্ড এনার্জি অ্যানালাইসিস অফ কন্ট্রোল ভলিউম। হ্যাঁ, আর কন্ট্রোল ভলিউম কাকে বলে আমরা একটা দেখছিলাম, মানে আগের ক্লাসে প্রথম দিকে যখন ফান্ডামেন্টালস পড়াইছিলাম তখন 3টা সিস্টেমের কথা বলা ছিল, ওপেন সিস্টেম, ক্লোজড সিস্টেম, আর হচ্ছে আইসোলেটেড সিস্টেম, মনে আছে? তো তার মধ্যে হচ্ছে আজকে দেখবো আমরা কন্ট্রোল ভলিউম। কন্ট্রোল ভলিউম হচ্ছে বোঝাচ্ছে তার মানে কি, একটা ভলিউম থাকবে যেটা আমরা হচ্ছে মাস এবং এনার্জি আমরা কি করব, কন্ট্রোল ভাবে ফ্লো করাবো, সেটা দেখবো আমরা। তো দেখো এই বইটার নাম হচ্ছে কি থার্মোডাইনামিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ, আমি পড়াচ্ছি 8th এডিশন, আর রাইটার হচ্ছে ইউনিস সেঞ্জেলার বই বলা নরমালি, ওকে, সেঞ্জেলার বই এটা। তো প্রথমে আসি আমরা কনজারভেশন অফ মাস। মাসের কনজারভেশন বলতে আমরা কি বুঝি, আগে বললাম এটা চ্যাপ্টারটা একটু কঠিন, তো আমি চেষ্টা করবো ধরে ধরে বুঝানোর লাইন টু লাইন। মাস হচ্ছে কি
এনার্জির মতোই মাসটা হচ্ছে ইট ইজ এ কনজার্ভড প্রপার্টি and it cannot be created or destroyed during a process. তো আমরা যে বলছি কন্ট্রোল বলি আমরা একটা ক্লোজড সিস্টেম, তো ক্লোজড সিস্টেম কাকে বলছি আমরা? the mass of the system remain constant during a process. একটা প্রসেস থাকবে তার মধ্যে মাসটার কোনো ভেরিয়েশন হবে না, সেম থাকবে বা ফিক্সড থাকবে। দেন বলছি কন্ট্রোল ভলিউম। কন্ট্রোল ভলিউম মানে কি? একটা ভলিউম থাকবে যার মধ্যে কি মাস হচ্ছে ট্রান্সফার হতে পারবে, ট্রান্সফার যে হবে, কিন্তু অবশ্যই মাস ট্রান্সফারের যে অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে কি কন্ট্রোল ভাবে হচ্ছে ইনপুট হবে না আউটপুট হবে, মানে একবার ইন করবে এক রেটে এবং হচ্ছে আউটপুট আউট হবে আর এক রেটে, আমরা কন্ট্রোল করতে পারবো, এই যে কন্ট্রোল ভলিউম বলছে। তো আমরা জানি কোথায় যদি মাস এবং এনার্জি থাকে এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? E is equal to mc স্কয়ার, আইনস্টাইনের সূত্র দ্বারা E is equal to mc স্কয়ার আমরা দেখে আসছি আগে। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে কন্ট্রোল ভলিউমের, যে 2 কেজি হাইড্রোজেন যদি 16 কেজি অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে সেখান থেকে আমরা 18 কেজি ওয়াটার পাবো। তো এখানে একটা কন্ট্রোল ভলিউম, যেহেতু এখানে অ্যাকচুয়ালি মাসের কোনো কি ক্লোজ সিস্টেম বলছে এটাকে, কারণ এখানে মাসের কোনো আদান প্রদান হয়নি, যা ছিল ফিক্সড আছে। যদি এরকম হতো যে 2 কেজির সাথে 16 কেজি বিক্রিয়া করে 18 কেজি না হয় 16 কেজি হয়ে গেছে বা 15 কেজি হয়ে গেছে, তো আমরা সেখানে বলতে পারতাম যেটা একটা ওপেন সিস্টেম, যেহেতু মাসের কি তারতম্য আছে, মাস কনস্ট্যান্ট নাই, যেহেতু এখানে কনস্ট্যান্ট আছে তাহলে আমরা বলবো ক্লোজ সিস্টেম। যে লেখা আছে মাস ইজ কনজার্ভ ইভেন ডিউরিং কেমিক্যাল রিঅ্যাকশনস, কেমিক্যাল রিঅ্যাকশনের সময় মাসটা চেঞ্জ হয়নি, তাই তো। নেক্সট টপিক হচ্ছে মাস এন্ড ভলিউম ফ্লো রেট। আমরা আগে হচ্ছে হেডিংটা বুঝি। মাস এন্ড ভলিউম ফ্লো রেট মানে একটা পাইপের মধ্যে দিয়ে ওয়াটার যাচ্ছে, ওয়াটারের জন্য এখন হচ্ছে মাস ফ্লো রেট কত হবে? মাস ফ্লো রেট বলতে বোঝাচ্ছি আমরা কি টাইমের রেসপেক্টে কতটুকু মাস যাচ্ছে, এটা মাস ফ্লো রেট নরমালি বুঝি আমরা। সিমিলারলি ভলিউম ফ্লো রেট মানে হচ্ছে টাইমের রেসপেক্টে বোঝায়, একটা নির্দিষ্ট টাইম পর কত টাইমে হচ্ছে কত ভাবে যাচ্ছে, এটা হচ্ছে রেট বোঝাচ্ছে। তো মাস এন্ড ভলিউম ফ্লো রেট যেটা আছে, তাহলে আমরা এভাবে বলতে পারি যে মাস ফ্লো রেট কাকে বলবো? যে অ্যামাউন্ট অফ মাস, হ্যাঁ অ্যামাউন্ট অফ মাস, হ্যাঁ বলতে পারি না, হ্যাঁ দ্য অ্যামাউন্ট অফ মাস ফ্লোয়িং থ্রু এ ক্রস সেকশন, একটা নির্দিষ্ট সাইজ দেখা আছে, এখানে দেখা আছে একটা সেকশন আছে, এই যে একটা নির্দিষ্ট পাইপ আছে, এটাকে বলছে ক্রস সেকশন, এই যে এসি মানে ক্রস সেকশন এরিয়া। তো the amount of mass flowing through a cross section per unit time is called mass flow rate. এবং এই মাস ফ্লো রেট কে ডিনোট করা হচ্ছে কি m ডট দ্বারা, m ডট। এই তো আমরা যদি প্রথমে ধরি মাস নরমালি বলতে কি বুঝি আমরা? মাস বলতে মানে ভর সমান সমান আমরা কি ঘনত্ব ইনটু তার আয়তন, আমরা এটা জানি। তো সেই জন্য যদি ছোট একটা ক্রস সেকশন চিন্তা করি, আমরা একটা ক্রস সেকশন চিন্তা করলাম, ছোট একটা এলিমেন্ট চিন্তা করলাম, যে এই ছোট একটা এলিমেন্টের জন্য হচ্ছে ক্রস সেকশন ডিএসি, মানে ডিফারেন্সিয়েশনের জন্য বোঝা যাচ্ছে ছোট এলিমেন্ট, আর তার সাথে রো আর ভি দ্বারা গুণ দিল। ভি এনটা কি বোঝাচ্ছে? যেদিকে ফ্লো হচ্ছে, যেমন এদিকে ফ্লো হচ্ছে, যে এখানে ফিগার আছে কি? ফিগার নাই। তো যেদিকে হচ্ছে ফ্লো হচ্ছে তার নর্মাল ডিরেকশন নরমালি যেদিকে একটা ফ্লোয়িং অবজেক্টের দুইটা কিন্তু ডিরেকশন হয়, একটা হচ্ছে নর্মাল ডিরেকশন, একটা হচ্ছে তার ট্যানজেনশিয়াল ডিরেকশন। ট্যানজেনশিয়াল ডিরেকশন মানে যেদিকে হচ্ছে ফ্লো হচ্ছে সেই দিকেই, নর্মাল ডিরেকশন হচ্ছে যেদিকে ফ্লো হচ্ছে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। বুঝতে পারছো? তাহলে ভি ডিএসিটা বুঝলাম ক্রস সেকশন এরিয়া, আর হচ্ছে রোটা হচ্ছে কি যে ফ্লুইড ফ্লো হচ্ছে তার ডেনসিটি, আর ভি এনটা হচ্ছে কি নরমাল ভেলোসিটি। ঠিক আছে, নরমাল ভেলোসিটি বলবো আমরা।
তো এই ক্ষেত্রে বলতে পারবে ডেল এম ডট ইজ ইকুয়াল টু রো ভি ডেল ডিএসি। আচ্ছা, এটা যদি আমরা কি সম্পূর্ণ অবজেক্টের জন্য দেখতে চাই ক্ষুদ্র অংশ না নিয়ে, তাহলে আমরা বলবো এম ডট ইজ ইকুয়াল টু, এটাকে ইন্টিগ্রেশন করব পুরোটার জন্য। ফুল সারফেস হচ্ছে এসি, এই ক্রস সেকশন এরিয়া এসি, তো আমরা ইন্টিগ্রেশন করলাম। এখন দেখলাম ইন্টিগ্রেশন করলে ডিএসিটা কি হয়ে যাবে, অবশ্যই এসি হয়ে যাবে, ক্রস সেকশন এরিয়া হয়ে যাবে। আচ্ছা, নরমাল ভেলোসিটি ছিল সেটা কি হলো, এভারেজ ভেলোসিটি হয়ে গেল। তাহলে এখন আমরা এভারেজ ভেলোসিটি কাকে বলবো? তো যেখানে এভারেজ ভেলোসিটি ডেফিনিশন আছে, ডেফিনিশন অফ এভারেজ ভেলোসিটি। আমরা এখানে চিন্তা করো তো এই জায়গাটায়, এখানে এই যে পাইপ আছে, পাইপের সারফেসে একবার পাইপের সংলগ্ন ওয়াটারের ভলিউম কত হবে? একবার বলো তো, যে রোল হচ্ছে, আমি রোল বলতেছি, তোমরা বলো রোল টেন আসো, রোল টেন আসো 10। স্যার রোল 10 হলো স্যার, আমাকে বলছিল যে ওর ওখানে লোডশেডিং চলতেছে এখন স্যার, ও আপনাকে জানাইতে বলছিল স্যার। তুমি জানো না কেন? এই স্যার আপনি জিজ্ঞেস করেন নাই স্যার, এই জন্য আর কি আমার মাত্র খেয়াল হলো স্যার। রোল 10, ফুলবাড়ি রিফাত। ও রিফাতের রোল 10। আচ্ছা, তার জন্য বলো রোল 20 আসো, এই লোডশেডিং। রোল 20 আছে? আসো, পেরো না, শুনতে পাচ্ছ? You have no response. Rule 20, rule 19 is a 19? 19? জি স্যার। আচ্ছা, গুড। তো 19 বলো এখানে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আপনি কি আসসালাম। 20 আসছিলেন? স্যার আমার কারেন্ট চলে যাওয়ায় স্যার আমি একটু বের হয়ে গেছিলাম স্যার, আমি আবার আসছি স্যার। কত রোল? স্যার রোল 3 স্যার। 3। আচ্ছা, রোল 19 আসো, 19 রেসপন্স করছো। তো 19 বলো যে ডেফিনিশন অফ এভারেজ ভেলোসিটি বললাম, তো এভারেজ ভেলোসিটি আমরা কাকে বলবো তাহলে? আচ্ছা, এটা নিয়ে আরো সিম্পল কোশ্চেন করতেছিলাম, সেটা ছিল যে বললাম একটা পাইপ আছে, এখানে নয়েজ আসতেছে মাইক্রোফোন থেকে। তো এই যে পাইপ আছে, পাইপ সংলগ্ন ওয়াটারের ভেলোসিটি কত হবে? পাইপ সংলগ্ন যদি মানে পাইপের সাথে অ্যাটাচড অবস্থায় যেখানে আছে, সেখানে ওয়াটারের ভেলোসিটি কত হবে? স্যার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। আচ্ছা, আমার কোশ্চেনটা বুঝতে পারছো তাই না? জি স্যার। ওকে, আর কেউ আছো? একটু বলবেন আবার। আর পাইপ সংলগ্ন কারেন্ট ছিল না তো পৃষ্ঠ টানের কারণে স্যার ওখানে কম হবে স্যার। সবচেয়ে মিনিমাম হওয়ার কথা স্যার পাইপের সাথে সংলগ্ন থাকলে। হ্যাঁ, তো এখানে কত হবে? আমি শুনতে চাই এক্সাক্ট ভ্যালু কত হতে পারে। মনে করা হচ্ছে স্যার প্রথমে 10 মিটার পার সেকেন্ড প্রথমে ছিল, ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। তো সেখানে আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি 22, আমাদের এখানে লোডশেডিং চলতেছিল, এই জন্য মাত্র ঢুকলাম আমি ক্লাসে। আচ্ছা শোনো, তোমরা একটা কথা শোনো, এগুলো কে কখন ঢুকলে এগুলো বলতে হবে, সমস্যা নাই, এগুলো মাঝখানে ইন্টারঅ্যাক্ট করো না। যে যখনই আসো, কখন যাও, মানে তোমরা কি করো, আমি তোমাদের আমার এক মাসের, মানে আমি যে ক্লাস নিচ্ছি আমার সফটওয়্যার মধ্যে গত এক মাসে কে কি করছে, কোন টাইম ছিল, কোন টাইম বের হয়ে গেছে, সবগুলো রেকর্ড আমার কাছে আছে। আমি কোনো ক্লাসের অ্যাটেন্ডেন্স নেই না, কিন্তু তোমরা মেসেজ দাও সেটা আমি ফলো করি না। আমি এক মাস পর্যন্ত আমার ভ্যালুটা থাকে, আমি এক মাস পর্যন্ত যতগুলো ক্লাস আছে সবগুলো একসাথে নিব, একটা এক্সেল ফাইল চলে আসবে আমার কাছে। এই জন্য তোমার টেনশন করো না, কে কখন বের হয়েছে, কতক্ষণ ছিল, এগুলো রেকর্ড আমার কাছে থাকবে। তো অ্যাটেন্ডেন্স নিয়ে কেউ টেনশন করো না, ক্লাস করে। ওকে,
তো দেখো, স্যার তো বললাম হচ্ছে তাহলে বলো। স্যার স্যার আমি প্রেরণা রোড 20। আপনি আমাকে ডাকছিলেন, আমি শুনছিলাম, কিন্তু আপনি আমার কথা শুনছিলেন না এতক্ষণ স্যার। যারা এখন শুনতেছিলি, তো আমি অ্যান্সার দিচ্ছি, যেহেতু টাইম হয়ে যাচ্ছে, বেশি লেট হয়ে যাচ্ছে আর কি, এত স্লো হলে শেষ করতে পারবো না। দেখো যে পাইপের সংকল্প এখানে তাহলে হচ্ছে ওয়াটার ভেলোসিটি কি সবচেয়ে কম হবে, মিনিমাম ভেলোসিটি হবে। তো মিনিমাম ভেলোসিটি কত? 0। হ্যাঁ, তো এখানে 0 বা আস্তে আস্তে কি ভেলোসিটি বাড়বে, বাড়তে বাড়তে একবারে যেখানে সেন্টার লাইন সেখানে ওয়াটার ভেলোসিটি ম্যাক্সিমাম হয়ে যাবে। তার মানে আমাদের ভেলোসিটি বাড়তেছে 0 টু ম্যাক্সিমাম, ঠিক আছে? জি স্যার। তো তাহলে আমরা বলতে পারি the velocity varies 0 at the wall, মানে ওয়ালে যেখানে 0 হচ্ছে, and maximum value at the center line। তো আমরা এই যে দুইটা ভ্যালু, একটা 0 একটা সেন্টার লাইন ম্যাক্সিমাম, এই দুইটার এভারেজ ভ্যালু যদি নেই, মাঝামাঝি একটা অবস্থা, এই মাঝামাঝি ভেলোসিটি নিব, সেটাকে বলবো আমরা এভারেজ ভেলোসিটি। এবং এটাকে ম্যাথমেটিক্যালি প্রুভ করা হবে, ভি এভারেজ ইজ ইকুয়াল টু 1/ac নরমাল ভেলোসিটিকে আমরা ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে? এরিয়ার সাপেক্ষে, ক্রস সেকশন এরিয়া, নরমাল ডি অফ এসি। বলো। হ্যাঁ, না এটা ফ্লো রেটের মধ্যে আগে টাইম, এটার মধ্যে টাইম আছে। আমরা তো এই তুমি হেডফোন গুলো টপ কোশ্চেন করার পরে হেডফোন গুলো একটু মানে মিউট করে রাখো সবগুলো, একটু মানে আমার সমস্যা হচ্ছে কথা বলতে অনেক, মানে তোমাদের সামান্য একটু নয়েজ ওখান থেকে আমার কানে খুব বিশাল নয়েজ সৃষ্টি করতেছে মাইক্রোফোন মানে হেডফোনের মধ্যে। তো এম ডট যেটা বললাম, এম ডট এর যখন ডেফিনিশন দিলাম মাস ফ্লো রেট, তার মধ্যে তো আমি বলে দিয়েছি মাস ফ্লো রেট কাকে বলবো? দি অ্যামাউন্ট অফ মাস ফ্লোয়িং থ্রু এ ক্রস সেকশন পার ইউনিট টাইম। আমার ডেফিনিশনে ছিল, তো পার ইউনিট টাইম আমি ওখানে বলে দিয়েছি। যেহেতু পার ইউনিট টাইম এম ডট এর মধ্যে আছে, ইকুয়েশনের মধ্যে আর টি দেখাইতে হবে না, টাইম দেখাইতে হবে না, নাই এটা। এটা দেখো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, এই যে এম ডট ইজ ইকুয়াল টু কি, তার ইউনিট কি, কেজি পার সেকেন্ড, টাইমের সাপেক্ষে কতটুকু অ্যামাউন্ট যাচ্ছে সেটা হচ্ছে তার ইউনিট, কেজি পার সেকেন্ড। এখানে আমাদের টাইম আছে অলরেডি এর মধ্যে। এটা তো হচ্ছে কি, এটা না 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 টাইমের রেট থাকবে না, এটা আমরা টাইম নিচ্ছি না, আমরা ধরে নিচ্ছি এটা কি স্টেডি ফ্লো। আর স্টেডি ফ্লো কাকে একটু পরে দেখাবো। স্টেডি ফ্লো তো কাকে বলে, যখন হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের সাপেক্ষে মাসের কোনো ভেরিয়েশন হয় না। মানে এই একটা পয়েন্ট আছে, এখানে এই পয়েন্টে মাস ফ্লো রেট যেমন হবে, এই পয়েন্টটা সেম হবে, এই পয়েন্টটা সেম হবে, সবগুলো পয়েন্টে সেম হবে টাইমের সাপেক্ষে। এই জন্য টাইমার এখানে গুরুত্বপূর্ণ কিছু না। তো আমরা এভারেজ ভেলোসিটি নিয়ে কাজ করবো, তাহলে এটা হচ্ছে কি মাস ফ্লো রেটের ইকুয়েশন, রো ভি এভারেজ এসি ক্রস সেকশন এরিয়া। এখন আমরা দেখবো কি মাস ফ্লো রেটকে ভি ডট আর ভিটা কি স্যার একটু বলবেন? এটা বলতেছি, এখানে ভির মধ্যে এখন আসেনি। তো এখানে হচ্ছে কি, এবার হচ্ছে মাস ফ্লো রেট গেলে এবার ভলিউম ফ্লো রেট, এবার কতটুকু ভলিউম হিসেবে যদি আমরা বলি তাহলে কি বলবো? তো ভলিউম ফ্লো রেটকে আমি কি বলতে পারি? ভলিউম ফ্লো রেটকে বলতে পারি কি, the volume of the flowing fluid, the volume of the flowing fluid, a fluid একটা আছে পাইপের মধ্যে হচ্ছে কি একটা ভলিউম যাচ্ছে, একটা নির্দিষ্ট ভলিউমে হচ্ছে ফ্লুইড ফ্লো করছে। তো the volume of the fluid flowing through a cross section per unit time, এটা কি পার ইউনিট টাইমের সাপেক্ষে আমরা যে ভলিউমটা থাকবে ফ্লোয়িং ফ্লুইডের জন্য তাকে বলবো আমরা ভলিউম ফ্লো রেট। এবং ভলিউম ফ্লো রেটকে বলা হয় কি এইভাবে। স্যার একটু আরেকবার বলবেন, ভলিউম ফ্লো রেটটা কিভাবে স্যার কাকে বলে, একটু আরেকবার বলবেন। ভলিউম ফ্লো রেট হচ্ছে কি, তাহলে আমরা বলতেছি সেটা হচ্ছে the volume of the flowing fluid through a cross section per unit time, মেইনলি হচ্ছে এটাই পার ইউনিট টাইম। এটা হচ্ছে মেইনলি আমাদের এখানে ফোকাসিং পয়েন্ট, মানে একটা সময় নির্দিষ্ট যাওয়া হচ্ছে, একটা নির্দিষ্ট সময় সাপেক্ষে কতটুকু ভলিউম যাচ্ছে সেটাই ভলিউম ফ্লো রেট। তো আমরা ভলিউম ফ্লো রেটকে দেখতে পাচ্ছি ভি ডট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ভি এন আগের মতোই ডি অফ এসি। তো
ভি এন কে ইন্টিগ্রেশন করলে যেটা হবে সেটা হচ্ছে ভি এভারেজ হবে, আমরা আগেও একটু আগে দেখলাম ভি এভারেজ আর এসি। কারণ দেখো এখানে আগের মতো চিন্তা করি, এখানে এই পয়েন্টটাতে এসিটাকে কি ভি এভারেজ সাথে গুণ দিয়ে ফেলো, তো আমার ইন্টিগ্রেশন অফ ভি এন ডি এসি হবে কি ভি এভারেজ ইন্টু এসি, যেটা এখানে দেওয়া আছে যে ভলিউম ফ্লো রেটের ক্ষেত্রে তাকে ভি ডট দ্বারা প্রকাশ করছে, ভলিউম ফ্লো রেট। তো তাহলে ভলিউম ফ্লো রেট ভি ডট ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা ভি এসি। তো ভি এসি এখানে আসো, এই যে ভি এই এম ডটের মধ্যে ইকুয়েশনের মধ্যে ভি এসি এইটুকুই হচ্ছে কি তাহলে এই যে ভি ডট ভলিউম ফ্লো রেট, তাই না, ভি ডট বলতে পারি। তো এম ডট ইজ ইকুয়াল টু রো ভি ডট, এটুকু আমরা ক্লিয়ারলি বলতে পারতেছি এখান থেকে। তো এই যে এটাকে আবার কি এই রোটাকে আমরা লিখতে পারি 1/v, যদি একটা কি ব্যস্ত অনুপাতিক বলে আমরা রো ইজ ইকুয়াল টু 1/v লিখতে পারি, তাহলে আমরা নরমালি বলতে পারি এম ডট ইজ ইকুয়াল টু ভি ডট বাই ভি। এই ভি ডটটা হচ্ছে ভলিউম ফ্লো রেট। আচ্ছা, তাহলে আমরা এই টপিকে গেলে হচ্ছে মাস এন্ড ভলিউম ফ্লো রেট। দেন হচ্ছে আমাদের টপিক আছে কনজারভেশন অফ মাস প্রিন্সিপাল, মানে শক্তির কি যে নিত্যতা সূত্র বা বলি বা ভরের জন্য নিত্যতা সূত্র, এগুলো হচ্ছে কনজারভেশন অফ মাস প্রিন্সিপাল। আমরা এখানে বলতে পারি কি the conservation of mass principle for a control volume হচ্ছে কি the net mass transfer to or from a control volume during a time interval del t is equal to the net change in the total mass within the control volume during del t। মানে একটা নির্দিষ্ট সময়ে একটা কন্ট্রোল ভলিউমের মধ্যে যতটুকু মাস আসবে যা যাবে তার মাইনাস করলে যেটুকু অবশ্য থাকবে টোটাল মাস ওই কন্ট্রোল ভলিউমের মধ্যে, সেটুকু বলতে নরমালি হচ্ছে কি টোটাল যে নেট মাস ট্রান্সফার হবে তার ইকুয়াল। স্যার আরেকবার একটু বলবেন স্যার? একটা নির্দিষ্ট কন্ট্রোল ভলিউম থেকে যতটুকু মাস ইন হবে আর আউট হবে দুটো ডিফারেন্স হবে টোটাল নেট মাস ট্রান্সফারের সমান। সোজা হিসাবে দেখা একটা চিত্র আছে এখানে, ফিগারটা দেখো। মাস আসতেছে হচ্ছে কি ইনপুট হচ্ছে এখানে একটা বেসিন আছে, বেসিনের মধ্যে আসতেছে 50 কেজি, সেখান থেকে আউটপুট হলো আমরা কতটুকু 30 কেজি, বাকিটা কতটুকু হবে 20 কেজি। এই যে ডেল এমটাকে প্রকাশ করছে ডেল এম হচ্ছে 20 কেজি। এটাই বলছে ইনপুট আর আউটপুটের যেটা ডিফারেন্স সেটা হচ্ছে কি যতটুকু অবশ্যই থাকবে তার সমান, সোজা হিসেবে একবার ইজি এটা। তো এখানে আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখি, এখানে আছে টোটাল মাস এন্টারিং দা সিবি কন্ট্রোল ভলিউম মাইনাস টোটাল মাস লিভিং দা সিবি ইজ ইকুয়াল টু নেট চেঞ্জ অফ মাস উইথিন দা সিবি। এটা সোজা। তো এম ইন মাইনাস এম আউট ইজ ইকুয়াল টু ডেল এম সিবি, মানে কন্ট্রোল ভলিউমের মধ্যে কতটুকু মাস আছে অবশ্যই এটুকু, এটা কোডিং কিছু না। তো আমরা এভাবে লিখতে পারি আচ্ছা আমরা লিখতে পারি কি যে এম ডেল এম যেটা আছে ডেল এম সিবিটা কিভাবে লিখতে পারি এম ফাইনাল মাইনাস এম ইনিশিয়াল, মানে ফাইনালি কতটুকু আসতেছিল বা যাচ্ছিল আর ইনিশিয়ালি কতটুকু আছে তার ডিফারেন্স হচ্ছে ডেল এম বলবো আমরা। এই ডেল এমটাকে এভাবে প্রকাশ করা যায়, সেটা কি ডি এম সিবি বাই ডিটি। এটার মানে কি এটা মাস ফ্লো রেটই বোঝাচ্ছে, তার মানে কি মাস ফ্লো রেটের ডিফারেন্সটা যে ডেল দ্বারা প্রকাশ করছে এখানে ডিফারেন্সিয়াল ডি দ্বারা প্রকাশ করছে, এটুকুই পার্থক্য। ওকে, তো বলছে these equations are often referred to as the mass balance and are applicable to any control volume undergoing any kind of process। এটাকে নরমাল বলে মাস ব্যালেন্স ইকুয়েশন, কন্ট্রোল ভলিউমের জন্য মাস ব্যালেন্স ইকুয়েশন এটা ছিল। তো আমরা এরপর দেখি কি আছে। তো
আমরা ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছিলাম একটু আগে যে টোটাল মাস উইথিন দা কন্ট্রোল ভলিউম ইজ ইকুয়াল টু কি এমসিভি। এই ইকুয়েশনটা দেখলাম না, দেখো এই ইকুয়েশন আমরা করে আসছি, এই যে এই ইকুয়েশন গুলো যে এম ডট ইজ ইকুয়াল টু রো ভি এন ডি এস সি, এই ইকুয়েশন গুলোকে আমরা এভাবে বলতে পারি, এই যে ঠিক আছে। তার মানে কি আমরা বলতে পারি কনসিডার এই কন্ট্রোল ভলিউম, যে কোনো শেপের একটা কন্ট্রোল ভলিউম আমরা চিন্তা করলাম, ধরলাম ওই কন্ট্রোল ভলিউমের ভলিউম হচ্ছে কি ডেল ভি ডিভি, এই যে ডিভি, তার মধ্যে দিয়ে মাস ফ্লো রেট হচ্ছে, তার মাস ফ্লো হচ্ছে কত ডিএম, ডিএম পরিমাণ মাস ডিভি ভলিউমের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে একটা ক্রস সেকশনাল এরিয়া, এই যে একটা ক্রস সেকশনাল সারফেস, একটা ক্রস সেকশনাল এরিয়াটাকে এখানে দেখালাম আমরা। তার ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে কি একদিকে ভেলোসিটি যাচ্ছে আর অন্যদিকে তার নরমাল ভেলোসিটি, বুঝলাম এটাকে বলছিলাম নরমাল ভেলোসিটি কাকে বলে, একটা অ্যাঙ্গেল থিটা নরমাল ভেলোসিটি হচ্ছে এখানে। তাহলে হচ্ছে আমরা যদি এরকম বলি তাহলে টোটাল মাস উইথিন দা কন্ট্রোল ভলিউম এমসিবি ইজ ইকুয়াল টু, যে ইন্টিগ্রেশন দ্বারা বলছে ওই পুরো কন্ট্রোল ভলিউমটা রো ডিভি, মাসের যদি আমরা জানি এম ইজ ইকুয়াল টু রো ভি, তাহলে এই কোশ্চেন পাচ্ছি এখান থেকে। তো এই মাস কেমন চেঞ্জ হচ্ছে, রেটটা কেমন হবে, রেট অফ চেঞ্জ অফ মাস উইথিন দা কন্ট্রোল ভলিউম ইজ ইকুয়াল টু কি, যেহেতু রেট বলতেছি তাহলে অবশ্যই কি টাইমের সাপেক্ষ হবে, আমরা ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি টাইমের সাপেক্ষে দুইটাকে। এখন এই দিকে দেখতে পাচ্ছি আমরা কি একটা আছে, এই যে থিটা বললাম একটা নির্দিষ্ট ফ্লো ডিরেকশনে যদি আমরা চিন্তা করি মাস ফ্লো রেটটা, তো বলছে নরমাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি যে ভিএন, যে ভিএন আছে এটাকে প্রকাশ করে কি ভি কস থিটা, কারণ হচ্ছে নরমাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ভিএন ইজ ইকুয়াল টু ভি কস থিটা, আর তার অপোজিট ডিরেকশন যদি বলি সেটা বলি আমরা নরমালি ভি সাইন থিটা। তোমরা এটা পড়ে আসছিলে ভেক্টরিক মেকানিক্সে, ভেক্টর যার ইন্টারমিডিয়েট ছিল। তো বলতে তাহলে কি এই যে ফ্লো হবে এখানের মধ্যে দিয়ে, ফ্লোটা কখন ম্যাক্সিমাম হবে, কি থিটা কস এর মান কখন কত ম্যাক্সিমাম বলতো, মানে কখন ম্যাক্সিমাম হয়, 0 যখন 0 ডিগ্রি হয়। হ্যাঁ, তাহলে আমরা এরকম এখান থেকে কন্ডিশন আসতে পারি যে যখন থিটা হচ্ছে কি 0 ডিগ্রি হবে, মানে কি যেদিকে ফ্লো হচ্ছিল সেদিকে যদি আমরা মাস ফ্লোটা কনসিডার করি, মানে নরমাল ডিরেকশনে একই ডিরেকশনে, তাহলে হচ্ছে কি এখানে এই ভেক্টর ফ্লোটা 0 হয়ে যাবে, তার মানে নরমাল কম্পোনেন্ট তখন থাকবে না, যেহেতু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ফ্লো হবে না, নরমাল কম্পোনেন্ট 0। আবার যদি বলি যে হ্যাঁ এবার তাহলে থিটার ভ্যালু 90 ডিগ্রি মানে কি সম্পূর্ণ একবার নরমাল ডিরেকশনে চিন্তা করবো আমরা, তাহলে cos থিটা 90 ডিগ্রি না cos 90 ডিগ্রি মানে 0, তারপরে v n ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে পুরো ভ্যালুটা। আর থিটার ভ্যালু 0 ডিগ্রি ধরলে cos 0 ডিগ্রি মানে 1, তার মানে নরমাল কম্পোনেন্ট হবে যাবে v n ইজ ইকুয়াল টু v হয়ে যাবে, যে ভেলোসিটি নিয়ে আসতেছে ওই ভেলোসিটি হবে নরমাল কম্পোনেন্ট। আচ্ছা, তারপর নরমাল কম্পোনেন্ট দেখলাম, এবার দেখবো ডিফারেন্সিয়াল মাস ফ্লো রেট। ডিফারেন্সিয়াল মাস ফ্লো রেটের জন্য চিন্তা করতেছি কি এই যে এখানে চিন্তা করতেছি দ্য মাস ফ্লো রেট থ্রু ডিএ, মানে একটা নির্দিষ্ট ছোট এরিয়ার মধ্যে দিয়ে, যেহেতু এরিয়া আমরা ডিএ চিন্তা করছি যে ডিএ তাহলে কার একটা সমানুপাতিক হবে কার, যখন একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে দিয়ে মাস ফ্লো হবে তখন সেটা সমানুপাতিক হবে ওই ফ্লুইডের ডেনসিটি, তার নরমাল ভেলোসিটি এন্ড ক্রস সেকশনাল এরিয়া, তার প্রপোর্শনাল। তারপর লিখতে পারি ডেল এম ইজ ইকুয়াল টু রো ভি ডিএ, এই কোশ্চেন দেখো আমরা দেখছিলাম আগে। তো ভি এন যদি এখানে আমরা ভি কস থিটা বসাই, এই যে ভেক্টরের মাধ্যমে বসাই ভি কস থিটা, তো ভি কস থিটা মানে আমরা জানি ডট গুণফল মানে হচ্ছে ভি কস থিটা, ডট গুণফল মানে কি কস থিটা না, আমরা ভেক্টরে পড়ে আসছি, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এখন ডিফারেন্সিয়াল মাস ফ্লো রেট না, এবার দেখবো নেট মাস ফ্লো রেট কত সম্পূর্ণ অংশটার জন্য, ছোট একটা অংশ না। তাহলে যেটা আছে যেটা পাবো সেটাকে জাস্ট সোজা কথা আমরা ইন্টিগ্রেশন করে দিব, ডায়াগ্রামের মধ্যে জাস্ট ইন্টিগ্রেশন। তাহলে সেই জন্য বলবো আমরা জেনারেল কনজারভেশন অফ মাস,
জেনারেল কনজারভেশন অফ মাস কি হবে, তাহলে বলবো জেনারেল কনজারভেশন অফ মাস ইজ দা বা উইথিন দা কন্ট্রোল ভলিউম ইজ দা কি rate of change of mass within the control volume, it is rate of change of mass within the control volume plus the net mass flow rate through the control surface. খেয়াল করছি কি বলছি, এটা বলছি কন্ট্রোল ভলিউম, এটা বলছি কন্ট্রোল সারফেস, দুটো কিন্তু আলাদা জিনিস। একটা ভলিউম যখন চিন্তা করবো, ভলিউম বলতে কি তার ভিতরে যে আয়তনটা আছে সেটা তার মধ্যে কতটুকু হবে, আর তার বাইরে সারফেস আছে যে রেড কালার দেওয়া আছে, সারফেস দিয়ে কতটুকু হচ্ছে যদি কোনো যায়, ইন সারফেস ইনার সারফেস হোক আর আউটার সারফেস হোক, সেটা হচ্ছে সারফেসের জন্য। দেখো দেখো এখানে আছে ডেল ভি, দেখতে পাচ্ছ যে ডেল ভি, আর এখানে আছে ডেল এ, এটা কন্ট্রোল ভলিউম কন্ট্রোল সারফেস। তাহলে এবার বলতে পারি দা জেনারেল, সেখানে তো লেখাই আছে the general conservation of mass is the কি হবে, the time rate of change of mass within the control volume এই প্রথমটা plus the net mass flow rate through the control surface, এই যে surface is equal to 0, এটা হচ্ছে general conservation of mass। না এখানে দুইটা ক্ষেত্রে স্টাডি করতেছি আমরা, এখানে টাইমে কিছু আসতেছে না। কোনটা এটা, ও আচ্ছা, এটা আসলে ডিভিশনটা আসলে টাইমের রেসপেক্টে বলতে এই জন্য দিচ্ছি যে ছোট একটা অংশ ধরে নিল। আচ্ছা তুমি যখন হচ্ছে স্টেডি সারফেস, সারফেসের জন্য হচ্ছে সেটা স্টেডি চিন্তা করি আমরা, কারণ হচ্ছে কি এখানে যদি চিন্তা করো সারফেস, যেহেতু এটা ছোট সারফেস, ছোট সারফেসের জন্য না বলি আমরা এভাবে বলতে পারি মাসের নরমালি হচ্ছে কি টাইমের সাপেক্ষে যে মাসটা চেঞ্জ হয় সেটাই হচ্ছে আমরা রেট বলি। তো টাইমের সাপেক্ষে সারফেসের মাস যেটা হয় সেটা খুব নেগলিজিবল, খুব সামান্য পরিমাণ হয়, মানে সারফেসের মধ্যে খুব একটা মাস হয় না, টাইমের সাপেক্ষে কিছু করা হয় না, স্টেডি ধরছে জন্য কনস্ট্যান্ট প্রায়। আর যদি ভলিউম চিন্তা করি তাহলে যেহেতু একটা ভলিউম একটা লার্জ জিনিস, পুরো ভলিউমটা বোঝাচ্ছে, সেখানে অবশ্যই কি টাইমের এবং হচ্ছে এটা আরবিটারি শেপ বলছি, এটা আঁকা বাঁকা শেপ, উল্টাপাল্টা ইচ্ছা অনুযায়ী একটা আমরা শেপ ধরলাম, তাহলে এখানে আসে এটা টাইমের একটা ব্যাপার থাকবে, এই জন্য টাইমের সাপেক্ষে উঠছে, যেহেতু প্রত্যেক জায়গায় কি এক থাকবে না। কিন্তু আমি ছোট ছোট সারফেস চিন্তা করি, সারফেসের মধ্যে খুব একটা মাস হয় না, সারফেসের মধ্যে আর কি, এখানে স্টেডি ধরে নিয়েছে। তো এটাকে দেখো, এটাকে যদি ভাঙি আলাদা আলাদা হবে, তাহলে এটা যা ছিল এটা এই ইকুয়েশন দেখো তাই আছে। আর এটাকে আবার কি ভাঙলে দুই ভাগ পাওয়া যায়, দুই ভাগ বলতে কি বোঝায় এখন, একটা বলছি আমরা, একটা বলতে পারি আমরা ইনফ্লো আর একটা বলছি আউটফ্লো। ইনফ্লো কখন হবে, ওই যে বলছিলাম ভিএন ইজ ইকুয়াল টু কি, ভিএন ইজ ইকুয়াল টু ভি কস থিটা। হ্যাঁ, তো এই ভিএনটা কখন পজিটিভ হবে, মানে কখন পজিটিভ ভ্যালু দিবে, যখন থিটার ভ্যালু 90 ডিগ্রির চেয়ে কম, যখন 90 ডিগ্রির চেয়ে কম হবে তখন এটা কি ভিএনটা পজিটিভ ভ্যালু দেবে, তখন হচ্ছে কস থিটার ভ্যালু পজিটিভ। তাহলে বলতে পারি আমরা থিটার ভ্যালু 90 ডিগ্রির চেয়ে কম হইলে যে পজিটিভ ভ্যালু পাবো সেটাকে বলবো আমরা আউটফ্লো, মানে বাইরের দিকে ফ্লো হচ্ছে, এটা পজিটিভ। যেদিকে আমরা ফ্লো করতে যাচ্ছি পাইপের দিকে বাইরের দিকে, সেটা হচ্ছে পজিটিভ ভ্যালু। কখন, যখন থিটার ভ্যালু 90 ডিগ্রির চেয়ে কম, যখন থিটার ভ্যালু 90 ডিগ্রির চেয়ে কম হবে। যদি উল্টা হয় নেগেটিভ ফ্লো বলবো। নেগেটিভ ফ্লো মানে কি, ইনফ্লো, মানে আমরা যেদিকে ফ্লো করতে যাচ্ছি সেদিকে না কি আমাদের উল্টা ভিতরের দিকে উল্টা ফ্লো হয়ে যাচ্ছে, ইনফ্লো হচ্ছে সেখানে। সেটা হবে কখন, যখন থিটার ভ্যালু 90 ডিগ্রির চেয়ে বেশি হবে। তাহলে ইনফ্লো আর আউটফ্লো বুঝতে পারছি আমরা। আউটফ্লো বলছি পজিটিভটা, যখন থিটার ভ্যালু 90 ডিগ্রির চেয়ে কম হবে, এটা আউটফ্লো। আর ইনফ্লোটা হচ্ছে নেগেটিভ, যখন হচ্ছে বিপরীত দিকে হচ্ছে ফ্লো হবে এবং থিটার ভ্যালু 90 ডিগ্রির চেয়ে বেশি হবে। আর থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে 0 হয়ে গেল।
কোনো ভ্যালু থাকলো না। এখন এই জন্য এটাকে দুই ভাগ করা হয়, এই যে ভিএনটাকে। আচ্ছা, আমার সাথে বলছে যে আউটফ্লো আছে মানে আউটফ্লো, যেটা বেজনের ডিগ্রি চেয়ে কম, আর এই যে ইনগো হচ্ছে মানে ইনফ্লো, যেটা বেগলো কি এটা পজিটিভ হয়, যে পজিটিভ, আর যে নেগেটিভ হয় তাহলে যে নেগেটিভ সিন ধরে বলেছে যে নেগেটিভ মাইনাস ধরে, তাই বলছে। তো নেগেটিভ এইখানে একটা প্লাস দেওয়া আছে, কারণ হচ্ছে নরমালি হচ্ছে কি ইনফ্লোকে নেগলেক্ট করে, মানে তারা অপোজিট দিকে চিন্তা করে, ডিরেকশন চেঞ্জ করে। জাস্ট তাহলে বুঝতে পারছো এটা যেটা ভাগ করছে। আগে বলছে একটু এগুলো একটু কঠিন নাকি, এই কোশ্চেন গুলো একটু ভেজাল টাইপের, কঠিন হবে, এই জন্য মনোযোগ সহকারে পড়া একটু ভালো দেখতে হবে তোমাদেরকে। আচ্ছা, তো জেনারেল কনজারভেশন অফ মাস আমরা এটাতে কি দেখলাম, এই কোশ্চেনে দেখলাম বলতে পারি যে রো ডিভি যেটা আছে তাকে ডিফিনিশন করলে এখানে দেখছিলাম আগে, এটা সমান কি যতটুকু মাস আসবে মাইনাস কতটুকু হচ্ছে বের হবে, দুইটা ডিফারেন্স, এটা হচ্ছে মাস ফ্লো। এই যেটা ছিল এই যেটা, আর ডি এম এই যে ডি এম সিবি বাই ডিটি এটা আবার দেখছিলাম আমরা আগে, এটা খেয়াল আছে কিনা তোমাদের? এই যে ডি এম সিবি বাই ডিটি যেগুলো লিখছিলাম এম ডট ইন মাইনাস এম ডট আউট, এই ভ্যালুটা এখানে লাস্টে বসাই দিচ্ছে। এই যে এটাতে আমরা জানি এটুকু, তো লিখতে পারি আমরা ডি এম সিবি বাই ডিটি যেগুলো মানে এই ইকুয়েশন একটা, এই একটা ইকুয়েশন, দুইটা, এই দুইটা আমরা এখান থেকে পেলাম টোটাল আজকে এই মানে টপিক থেকে। তো ফিগারগুলো আমরা তোমাদের বলছি যে কোন নরমাল কখন হবে, কোন ডিরেকশনে কি হবে। তো মাস ব্যালেন্স ফর স্টেডি ফ্লো প্রসেস, স্টেডি ফ্লো প্রসেস চিন্তা করবো, তার জন্য মাস ব্যালেন্স এইভাবে আসছে যে স্টেডি ফ্লো প্রসেস কাকে বলবো, তাহলে আমরা যে স্টেডি বলতেছে গেলে তাহলে আমি বলছিলাম তখন যে টাইমের রেসপেক্টে চেঞ্জ না হলে স্টেডি বলবো। এখন পরে দেখো এখান থেকে, ডিউরিং এ স্টেডি ফ্লো প্রসেস দ্য টোটাল অ্যামাউন্ট অফ মাস contained within a control volume does not change with time, এই যেটা does not change with time, সময়ের রেসপেক্টে যদি কোনো মাস চেঞ্জ না হয়, মাস কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা বলবো তাকে স্টেডি ফ্লো প্রসেস। এখন এই যে মাস ব্যালেন্স স্টেডি ফ্লো প্রসেসের জন্য কি হবে তাহলে, then the conservation of mass principle requires that the total amount of mass entering a control volume equal the total amount of mass leaving it, এটা কন্ট্রোল ভলিউম চিন্তা করলে যে পরিমাণ আসবে সেই পরিমাণ ঠিক যাবে। বলা আছে এক্সাম্পল 2 কেজি এখান দিয়ে আসতেছে, প্রথম পদ দিয়ে 1 পয়েন্ট দিয়ে 2 পয়েন্ট দিয়ে আসতেছে 3 কেজি, টোটাল হচ্ছে 5 কেজি, যেটা আউটপুট হবে সেটা অবশ্যই কি 5 কেজি হতে হবে এখানে, তাহলে বলবো আমরা সেখানে স্টেডি ফ্লো প্রসেস। Okay, so I think you are clear. Then হচ্ছে for steady flow process we are interested in the amount of mass leaving per unit time, আমরা কতটুকু টাইমের রেসপেক্টে সেখান থেকে হচ্ছে ফ্লো হচ্ছে সেই ফ্লো রেটটা দেখবো আমরা, তাহলে এটাকে আমরা বলবো আমরা মাস ফ্লো রেট। তাহলে মাস ফ্লো রেট এখানে কি হবে, মাস ফ্লো রেট in the during of কি input is equal to mass flow rate output, দুইটা মাস সেম হবে, রেটটা সেম, বলতে পারি যদি দুইটা পথ হয়, ইনপুট পথ একটা আর আউটপুট একটা পথ, তাহলে হচ্ছে এই যে সিঙ্গেল স্ট্রিম বলছি যাকে আমরা, সিঙ্গেল স্ট্রিম মানে হচ্ছে কি ইনপুট হচ্ছে একদিক একটা পথ দিয়ে, আউটপুট হচ্ছে একটা পথ দিয়ে, সিঙ্গেল যাচ্ছে, তো এটা বলবো আমরা এম ডট ওয়ান পথ দিয়ে ইকুয়াল টু এম ডট টু, মানে প্রথম ইনপুট এবং আউটপুট সেম, আর এমটাকে আমরা রো ভি এর সাথে প্রকাশ করতে পারি। এটা ছিল হচ্ছে মাস ব্যালেন্স ইকুয়েশন। এখন এই মাস ব্যালেন্স ইকুয়েশন যদি আমরা এভাবে চিন্তা করি যে একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লো। এখন হোয়াট ডু ইউ মিন বাই ইনকম্প্রেসিবল ফ্লো? ফ্লো দুই ধরনের হয়, অনেক কিছু মানে উপর ডিপেন্ড করে শ্রেণী বিভাগ করা হয়। তো ইনকম্প্রেসিবল আর ইনকম্প্রেসিবল, কম্প্রেসিবলটা হচ্ছে কি আগে সেটা বলি। কম্প্রেসিবল হচ্ছে এয়ার, বাতাস, বাতাস কি কম্প্রেস করা যায় না? জি স্যার যায়। আচ্ছা, ওয়াটারকে কি কম্প্রেস করা যায় নরমালি? না স্যার, নরমালি ওয়াটারকে কম্প্রেস করা যায় না, মানে যেটুকু যায় নেগলিজিবল, আমরা খুব চিন্তা করতে পারি না এগুলো। তো এখন কম্প্রেসিবল ইনকম্প্রেসিবল ডেফিনিশন দেওয়া যায় না, যেটাকে কম্প্রেস করা যায় কম্প্রেস করা যায় না, সেটা তো হবে না। তো আমরা এভাবে বলি যে কম্প্রেসিবল ফ্লোর মধ্যে হচ্ছে যদি কোনো কিছুকে যদি প্রেসার দিই এবং তার ডেনসিটি চেঞ্জ হয়ে যায়,
তাহলে বলবো আমরা কম্প্রেসিবল। আর তাহলে যদি এয়ার চিন্তা করি, যখন কম্প্রেস করবো তার ডেন্সিটি অবশ্যই বেড়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আর ইনকম্প্রেসিবল ডেন্সিটি কনস্ট্যান্ট থাকবে, পারবে না। তাহলে আমরা শিখলাম ইনকম্প্রেসিবল ফ্লো এর জন্য, যেমন হচ্ছে ওয়াটার বা লিকুইড, তার জন্য হচ্ছে তার ডেন্সিটি চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো সিমিলারলি যে স্টেডি এবং ইনকম্প্রেসিবল যদি হয়, তাহলে ভলিউমের ক্ষেত্রেও সেম হবে, যতটুকু ভলিউম আসবে ততটুকুই হচ্ছে বের হয়ে যাবে। এখন ভলিউম আমরা জানি কি, ভি ভলিউম ইকুয়াল টু সিঙ্গেল স্ট্রিমের জন্য, দেখো আগের মতো ধরি, এই কোশ্চেন ধরা, যেটা কি ছিল, রো 1 v1 a1 রো 2 v2 a2। তো এখানে দেখো বলছে কি ইনকম্প্রেসিবল জন্য আমি বলছিলাম, কিন্তু সেখানে ডেন্সিটি কোনো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে। তাহলে রো 1 ইকুয়াল টু রো 2 হয়ে যাবে, দুটো সমান হয়ে যাবে, কনস্ট্যান্ট যেহেতু, তাহলে থাকবে va ইকুয়াল টু এটুকু হয়ে যাবে। ঠিক আছে, ইনকম্প্রেসিবল হলে তাহলে এটুকু থাকবে যেটা, আর যদি কম্প্রেসিবল হয় তাহলে যে ইকুয়েশন এটা হচ্ছে মাস ব্যালেন্স ইকুয়েশন। এখন তোমাদেরকে যদি বললে মাস ব্যালেন্স ইকুয়েশন দুইটা কম্প্রেসিবল জন্য আর ইনকম্প্রেসিবল জন্য লিখতে পারবো না, কম্প্রেসিবল জন্য ইনকম্প্রেসিবল জন্য, এই তো। দেন হচ্ছে flow work and the energy of a flowing fluid. What do you mean by flow work? Flow work কাকে বলো? আচ্ছা, তো একটা ফিগার চিন্তা করি, ফিগারটা আচ্ছা, আমার নেট প্রবলেম হচ্ছিল, সেখানে আনস্টেবল দেখাচ্ছিল। হ্যাঁ, বুঝতেছ? জি স্যার। আচ্ছা, রুটিন নেট তো বুঝো না, যাই হোক। তো কন্ট্রোল ভলিউম দেওয়া আছে, তার ইনপুট এবং হচ্ছে আউটপুট দেওয়া আছে, দুটো লাইন দেওয়া আছে। তো ইনপুটের মধ্যে আমরা একটা পিস্টন আছে, একটা চিন্তা করলাম, একটা পিস্টন আছে, এই পিস্টন দিয়ে আমরা কি করবো, যে লিকুইড আছে তাকে কম্প্রেস করবো, এটা ফ্লো যে ডিরেকশনে হচ্ছে তার দিকে একটা পুশ করা হবে, প্রেসার দেব। তাহলে এই যে প্রেসার দিচ্ছি, একটা ফোর্স দিচ্ছি আমরা, বা পুশ করাচ্ছি এক নির্দিষ্ট মাসকে, তাহলে সেখানে কি অবশ্যই একটা ওয়ার্ক করতে হবে, ওয়ার্ক ডেন হবে। তো ধরে করছি এফ, তাহলে আমরা ফোর্স যেগুলো এফ যেগুলো প্রেসার ইনটু এরিয়া, এফ যেগুলো পি এ গেল। তো যে পরিমাণ ফোর্স দিচ্ছি সেই পরিমাণে আমাদেরকে কাজ করতে হচ্ছে পিস্টনের উপর, তাহলে সেখান থেকে লিখতে পাচ্ছি আমরা W ইকুয়াল টু FL, F টা হচ্ছে PA, PAL, আর এরিয়া ইনটু লেন্থ, এই যে লেন্থ এইটুকু কতটুকু পুশ করতে পারবো, ম্যাক্সিমাম কতটুকু পুশ করাচ্ছে, এই যে L, তাহলে A ইনটু L, এটা যেমন V ভলিউম, তাহলে আমরা লিখতে পাচ্ছি W ইকুয়াল টু PV, এটা আমরা আগেও জানি, ওয়ার্ক সমান সমান প্রেসার ইনটু তার ভলিউম। তো এইটুকুই বলবো, তাকে আমরা বলবো তাহলে ওয়ার্ক ফ্লো ইকুয়াল টু PV। তাহলে আমরা ওয়ার্ক ফ্লো কাকে বলবো, ডেফিনিশনে কি তাহলে বলতে পারি, বলতে পারি for control volume, if we think control volume in a closed system boundary, then mass flow rate across the boundary, for mass flow rate মানে mass flow এর জন্য some work is required, some work is necessary to force the mass into or output into or out of the control volume, control volume এর বাইরে বা ভিতরে কি একটা ফোর্স দরকার, আর লিকুইডটাকে ফ্লো করানোর জন্য যে ফোর্স দরকার বা যে ওয়ার্ক হচ্ছে, যে কাজ করতে হচ্ছে ফোর্সের জন্য, সেই কাজকে বলবো আমরা ওয়ার্ক ফ্লো। সোজা বাংলায় যে ফ্লুইড থাকবে তাকে ফ্লো করানোর জন্য যে প্রেসার দিতে হবে, ফোর্স দিতে হবে, যে ওয়ার্ক করতে হবে, সেটাই ওয়ার্ক ফ্লো। ওকে,
এখানে মানে যে ভেঙে ভেঙে বোঝাই দিচ্ছে কিভাবে করতে হবে কিভাবে কি, এটা দেখে নিয়ে সোজা আমি বলে বলছি সব কিছু। দেন হচ্ছে এবার যে ফ্লোয়িং ফ্লুইড হচ্ছে, আমি যে ওয়ার্ক করলাম ফোর্স দিলাম, তাহলে ফ্লুইডটা কি ফ্লোয়িং হচ্ছে, মানে এটা ফোর্স নিয়ে সেটা যাচ্ছে, ফ্লো হচ্ছে। তো এই ফ্লোয়িং ফ্লুইডের জন্য এনার্জি ইকুয়েশন দেখবো আমরা। তো একটা সিস্টেমের জন্য টোটাল এনথালপি কি কি থাকে নরমালি বলো তো? কি আমরা নরমালি সিম্পলি জানি কি কাইনেটিক এনার্জি, দেখেই বলো না, চিত্র মতো আছে। পটেনশিয়াল এনার্জি, আর ইন্টারনাল এনার্জি ফিগার মধ্যে Internal দেখাই আছে, আমরা দেখে দেখে বলতে পারতেছ না, আমি দেখাই রাখছি এরপরে বলতে পারতেছ না। আচ্ছা ঠিক আছে, তো একটা ফ্লো যখন হবে কি, সে নরমালি আমরা তিন ধরনের এনার্জি চিন্তা করি, সেখানে তার ইন্টারনাল এনার্জি, তার কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি। তো ইন্টারনাল এনার্জি তো আছেই, ইন্টারনাল এনার্জি কি জন্য আসে, তার স্ট্রাকচারের জন্য, গাঠনিক যে স্ট্রাকচার তার জন্য আসে। আর কাইনেটিক এনার্জি তো আমরা জানি mv²/2, আর পটেনশিয়াল এনার্জি জানি কি একটা নির্দিষ্ট এলিভেশনে, একটা নির্দিষ্ট উচ্চতায় যে পটেনশিয়াল এনার্জি থাকে তার মধ্যে mgh নরমালি বলি বা mgz বলছে এখানে। তো এখানে পার ইউনিট মাসের জন্য চিন্তা করতেছে, যে মাসটা ক্যান্সেল করে দিছে। ওকে, এবং ক্লিয়ার তো? আচ্ছা, তো আমরা এখন চিন্তা করতেছি একটা ফ্লুইড আছে, এবং ফ্লুইডটা হচ্ছে এন্টার করতেছে একটা কন্ট্রোল ভলিউমের মধ্যে বা লিভ করতেছে। এরকম যদি হয় যে একটা ফ্লুইড এন্টার করতেছে বা লিভ করতেছে, অর্থাৎ ওই ফ্লুইডের মধ্যে ফ্লো আছে, তাহলে সেখানে একটা এনার্জি যোগ হবে, যেটাকে আমরা বলছি কি ফ্লো এনার্জি। এবং ফ্লো এনার্জি আমরা আগে ইকুয়েশনে কি দেখলাম, ফ্লো এনার্জি ডব্লিউ, ফ্লো যেগুলো পিভি, তাহলে এই যে একটা এনার্জি যোগ হয়ে যাবে, সেটা হচ্ছে কি এক্সট্রা পিভি, এই যে এইটুকু। তাহলে এটা থিটা দ্বারা প্রকাশ কার জন্য, টোটাল থিটা যেগুলো কি, তাহলে থিটা হচ্ছে টোটাল এনার্জি অফ ফ্লোয়িং ফ্লুইড পার ইউনিট মাস, পার ইউনিট মাস হিসাবে কি করতেছি, এম দ্বারা ভাগ করে দিছি পার ইউনিট মাস। তাহলে লিখবো আমরা পিভি প্লাস আর ইকুয়েশন, এখানে একটা পিভি যোগ হয়ে গেছে। আমরা এনথালপিকে কি দ্বারা প্রকাশ করি, আমরা জানি এইচ যেগুলো এনথালপি, যেগুলো ইউ প্লাস পিভি পড়ে আসছি, তাহলে যে পিভি প্লাস ইউ এইটুকু বলতে পারবো আমরা, তাহলে এনথালপি। তাহলে সংক্ষেপে লেখা যায় এইচ প্লাস কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, যেটাকে কাইনেটিক এনার্জি আমরা এভাবে প্রকাশ করি v²/2 প্লাস পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু mgh, এম দ্বারা ভাগ করলাম পার ইউনিট মাস, তার মানে হচ্ছে জি এইচ প্লাস জেড। এনার্জি ইকুয়েশন। এখন আমরা এখানে আসি যে এনার্জি ট্রান্সপোর্ট বাই মাস, এনার্জি ট্রান্সপোর্ট কেমন হবে যদি এনার্জি ট্রান্সপোর্ট চিন্তা করি এখন, মানে একটা মাস ট্রান্সপোর্ট হচ্ছে, সেই মাস যাওয়ার সময় কিছু এনার্জি নিয়ে যাচ্ছে, the amount of energy transport by mass. So E mass is equal to m theta. m theta কেন? ওই যে থিটা একটু আগে বলছিলাম, থিটা এটা কি ছিল এখানে, থিটা বলছিলাম কাকে, থিটা ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি পার ইউনিট মাস। ওই যে পার ইউনিট মাস এখানে মাস দ্বারা গুণ দিয়ে দিয়েছে, এই যে মাস দ্বারা গুণ দিয়ে দিয়েছে, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি। তো থিটা যে আমরা একটু আগে দেখলাম, এই থিটার ভ্যালু কত, এই যে থিটার ভ্যালু হচ্ছে h প্লাস v²/2 প্লাস dz, এই ভ্যালুটা এখানে বসাই দিয়েছি আমরা। আর যদি অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সপোর্ট বলছি না, যদি বলে রেট বলি, রেট অফ এনার্জি ট্রান্সপোর্ট, তাহলে কি যে ই ডট টাইপের জাস্ট এম ডট হয়ে গেছে, ডট হয়ে গেছে, এইটুকুই, আর কিছু না। তাহলে সোজা কথা হচ্ছে কি, এখন যদি আমরা চিন্তা করি when the kinetic and potential নেট প্রবলেম হতেছিল আজকাল, দেখো when the kinetic and potential energies of a fluid stream are negligible, যদি যে ফ্লো হচ্ছে সেখানে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি আমরা চিন্তা না করি, তার মানে এই যে v²/2 0, mz এটাও 0, তাহলে শুধু থাকবে কি m ডট আর h, এই যে আর এখানে থাকবে mh, এই বলছে e mass is equal to mh আর e dot mass is equal to m dot h. ওকে,
ও, তাহলে এখানে বলতে পারতেছি আমরা যদি কি ওই যে ইনলেট এবং আউটলেট কতটুকু হচ্ছে সেই রকম হিসাব করি, তাহলে ইনলেটের জন্য ইকুয়েশন এই যে থিটা ডেল এম আর থিটা মিউটা বসা দিলাম সরাসরি। আউটলেটের জন্য একটা সেম ইকুয়েশন থাকবে, জাস্ট ই এর জায়গায় আউট হয়ে যাবে, এইটুকুই আর কিছু না। স্যার এটা আরেকবার বলতেন যদি। আচ্ছা, এটা তো বুঝতে পারতেছে এই ইকুয়েশনটা মানে কি। এটা হচ্ছে যে এটা মানে ছোট অংশ যদি চিন্তা করি, ছোট একটা মাস চিন্তা করতে ডেলের দ্বারা প্রকাশ করছে, এই যে এইটাই আর কি এই ইকুয়েশনটা, এটাই নিচেরটা। মানে ছোট অংশ যদি চিন্তা করি তাকে যদি ইন্টিগ্রেশন করি বৃহৎ অংশের জন্য, জাস্ট এইটুকুই, এই যে এটা এই ইকুয়েশনটুকুই, এইটুকুই নিচে দেওয়া আছে যে এইটুকু। এটা আই দ্বারা বলছে ইনলেটের জন্য, সিমিলারলি আমরা আউটপুটের জন্য লিখতে পারি ও দ্বারা, এইটুকুই। তাহলে দেখবো এনার্জি অ্যানালাইসিস অফ স্টেডি ফ্লো সিস্টেমস। এনার্জি অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস কিছুই নাই এখানে, সোজা ওই আগের কথাগুলি। এখানে এটা কন্ট্রোল ভলিউমের মধ্যে যে পরিমাণ মাস আসবে ইনলেট হবে আর যে পরিমাণ আউটলেট হবে দুইটা ইকুয়াল, আর কিছুই না। দেখা লাগছে কি আন্ডার স্টেডি ফ্লো কন্ডিশনস the mass and energy content of a control volume remain constant. এখানে same অবস্থা, আর কিছু নেই। এখানে বলছে under steady flow conditions the fluid properties at an inlet or exit remain constant. একই কথা, এর কিছু নাই। এখন এটা দেখো মাস আর এনার্জি ব্যালেন্স, আমরা একটু দেখি ইকুয়েশন গুলো, সেই ইকুয়েশন গুলোকে এখানে আবার লিখতে। এটা দেখলাম মাস এর ব্যালেন্স ইকুয়েশন, দুটাই ইনলেট আউটলেট সমান, এটা দেখলাম, এটা দেখছি একটু আগে। তো এনার্জির জন্য আমরা লিখতে পারি ই ইনলেট মাইনাস ই আউটলেট ইজ ইকুয়াল টু কি ডি ই টাইমের রেসপেক্টে কতটুকু বাড়তেছে বা কমে রেটটা বলেছে। ডিই সিস্টেম বাই ডিটি একটা সিস্টেমের জন্য তার রেট অফ চেঞ্জ অফ এনার্জি বলেছে। এখন কিন্তু কি যদি স্টেডি সিস্টেম হয়, সিস্টেম যদি কি স্টেডি হয়, স্টেডি কাকে বলছিলাম টাইমের রেসপেক্টে কোনো জিনিস চেঞ্জ হবে না। তাহলে কি টাইমের রেসপেক্টে আমরা এখানে ডিফারেন্সিয়েশন করতেছি আবার, তার মানে কি টাইমের রেসপেক্টে কোনো চেঞ্জ নাই মানে কি জিরো। স্টেডি সিস্টেমের জন্য এনার্জির কোনো ধরনের চেঞ্জ হবে না, যে পরিমাণ ইনলেট হবে সেই পরিমাণই আউটলেট হবে, এই যে। ওকে, এখন এই এনার্জি বলছে এখানে, এনার্জিতে বিভিন্ন রকম এনার্জি হতে পারে। কি কি এনার্জি হতে পারে বলো তো? আমরা এনার্জি বলতে আমরা কি কি ফর্ম বুঝি? আরে এনার্জি ফর্ম বলছি, ওটা আছে। দাঁড়াও, আমার একটা কল আসছে, কলটা রিসিভ করে দাঁড়াও। যে বলতে বললাম কি যে এটা হিট গুলো আছে, হিট বিভিন্ন এটা হতে পারে হিট, ওয়ার্ক আর হচ্ছে মাস, এই তিনটা হবে এনার্জি ট্রান্সফার হচ্ছে এখানে। তো ইনলেটের জন্য যা হবে আউটলেটের জন্য তাই হবে, এই যে ই ডট ইন ইজ ইকুয়াল টু ই ডট আউট এখানে। এই তো, আর থিটাটাকে আমরা এই ফর্মুলা লিখছিলাম, এটাকে থিটাকে লিখতে পারি, এগুলো সেম ইকুয়েশনটুকু। আচ্ছা, তো আমরা এখানে এইভাবে লিখতে পারি, এনার্জি ব্যালেন্স রিঅ্যাকশন উইথ সাইন কনভার্সন। সাইন কনভার্সন করতে আমরা বুঝলাম কি যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে আমরা কি পড়ছিলাম মনে আছে? যে কোন জায়গায় আমরা যদি হিট প্রদান করি তার কিছু পরিমাণ হচ্ছে কাজ করবে, বাকিটুকু তার ইন্টারনাল শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। ফোন দিচ্ছে,
তাহলে আমি ছিলাম সেখানে। আচ্ছা, এই যে তাহলে যদি বললাম এই বাকিটুকু ইন্টারনাল শক্তি হিসেবে সঞ্চিত থাকবে, এই যে ইন্টারনাল এনার্জি এটুকু, আউটপুট মাইনাস ইনলেট, আউট মাইনাস ইনলেট যতটুকু হবে তার ডিফারেন্সটা হচ্ছে ইন্টারনাল শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। এটুকু আমরা ভেঙে ভেঙে লিখতে পারি যে H2 মাইনাস H1, ভি এর মাধ্যমে ভি, জি এর গুলো, জেড গুলো যেগুলো মানে পটেনশিয়ালটা আলাদা আলাদা করে ফেললাম আমরা। ঠিক আছে, এখানে এটাকে যদি আমরা যে এম ডট দ্বারা ভাগ করে দিই, এম ডটটাকে বেছে নিয়ে আসি, মানে পার ইউনিট মাস ফ্লো রেট যদি চিন্তা করি, তাহলে এটাকে আমরা দেখতে পারি কিউ মাইনাস ডব্লিউ ইকুয়াল টু H2 মাইনাস H1 প্লাস V2 স্কয়ার মাইনাস V1 স্কয়ার বাই 2 প্লাস পটেনশিয়াল এনার্জি। তো আমরা যদি চিন্তা করি যে হোয়েন কাইনেটিক এন্ড পটেনশিয়াল এনার্জি আর নেগলিজিবল, কোনো চেঞ্জ নাই পটেনশিয়াল আর কাইনেটিকের, তাহলে এই যে এই টার্ম এবং এই টার্ম, এই দুইটা হচ্ছে কি জিরো হয়ে যাবে। তাহলে শুধুমাত্র থাকবে কিউ মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু H2 মাইনাস H1, এটা থাকবে। আর H2 মাইনাস H1 মানে তার এনথালপি চেঞ্জ উইথিন এ সিস্টেম। আর এনথালপি চেঞ্জ নরমালি এনথালপি টোটাল একটা সিস্টেমে এনার্জি বোঝায়, কন্ডিশন বোঝায়। তার মানে কি আমরা বুঝবো তার হিট এনার্জি কিউ মাইনাস তার ডব্লিউ ওয়ার্ক ইজ ইকুয়াল টু H2 মাইনাস H1, যেটা আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ছিল। আমরা এখান থেকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডেরিভেশন হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? স্যার Z2 মাইনাস Z1 জিরো কেন হয়ে যাবে? এর নিচে লেখা আছে, লেখাটা পরে কি লিখছে বলো তো? এটা হয় কাইনেটিক এন্ড পটেনশিয়াল এনার্জি চেঞ্জেস আর নেগলিজিবল। তাহলে পটেনশিয়ালটা হচ্ছে কি, কাইনেটিকটা জিরো, পটেনশিয়ালটা জিরো, নেগলিজিবল চিন্তা করছে। তাহলে আমরা লিখতে পারি মেইন ইকুয়েশন আমাদের এটা। ঠিক আছে। আচ্ছা, টোটাল স্যার হচ্ছে 29টা, আজকে মাত্র 14টা হলো, এখন তো 11টা বেজে গেছে। তোমাদের ক্লাস আছে আবার? আজকে এমনি অনেকগুলো টপিক আছে স্যার, আজকে যদি হ্যাঁ, অনেকগুলো টপিক তো আমারও মাথা ভন ভন করতেছে, নাস্তা না করে আসলে।